তো আজকে আমি কথা বলবো বাংলাদেশে এটা হচ্ছে 14ই জুলাই থেকে, মানে এই এটা হচ্ছে মানে ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট মারা গেছে, প্রায় ধরে রাখো 100-র উপরে ক্রস করে গেছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের মৃত্যুর সংখ্যা। ঠিক আছে, অনেক পুলিশও মারা গেছে, কিন্তু স্টুডেন্টের সংখ্যা বেশি। এমনকি তোমরা এখন আজকে ইউটিউবে তোমরা যে পরিমাণ বাংলাদেশের ভিডিও দেখছো, যারা ওয়েস্ট বেঙ্গলে আছো, বিশেষ করে আমি তো ওয়েস্ট বেঙ্গলে, যতবারই আমি ইউটিউব খুলছি বাংলাদেশের ভিডিও বেরোচ্ছে। এই ভিডিওগুলো আগে আসেনি কেন? তাহলে এই ভিডিওগুলো আগে আসেনি কারণ সুপ্রিম কোর্টের রায় কিছুদিন আগে দিল। ঠিক আছে, সুপ্রিম কোর্টের এখন রায় কি দিল সমস্ত কিছু বলছি। দেখো, বাংলাদেশে 14ই জুলাই থেকে 14ই জুলাই 2024 ওদের একটা কোটা আন্দোলন হচ্ছিল, যে কোটাটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য। মুক্তিযোদ্ধা যারা 1971 সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা কি বলবো লড়াই করেছিল, দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল, ঠিক আছে, তাদের জন্য শেখ হাসিনা মুজিবুর রহমানের সময় থেকে 30% কোটা বরাদ্দ হয়েছিল। শেখ হাসিনা যিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনিও কিন্তু ওই কোটাটাকে এক্সাক্ট রেখেছিলেন। ঠিক আছে, কিন্তু উনি 2018-তে ওই কোটাটাকে বন্ধ করে দিয়েছিলেন, যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি। দেখো, মুক্তিযোদ্ধা 1971 থেকে 2024 এতগুলো বছর কেটে গেছে, মুক্তিযোদ্ধা কেউ আর বেঁচে নেই। ঠিক আছে, মুক্তিযোদ্ধার ছেলে মেয়েও যদি ওই ফেসিলিটি পায় কোনো সমস্যা নেই, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও ওই ফেসিলিটিটা পাচ্ছে। এটা একদমই মানে পুরো ভিত্তিহীন। ঠিক আছে, যেটা আমাদের ইন্ডিয়াতে কি আছে, এসটি এসসি ওবিসি যে কোটাটা ভোগ করে, ওটা হচ্ছে ওখানে মুক্তিযোদ্ধাদের কোটা। ঠিক আছে, ওদের ছিল মুক্তিযোদ্ধাদের কোটা 30%, ওমেন রিজার্ভেশন 10%, ব্যাকওয়ার্ড ক্লাস কি ছিল 10%। ঠিক আছে, ওখানে কোনো এসটি এসসি ওবিসি নেই। তো আর জেনারেলরা ওখানে একদম কাটছাট হয়ে জাস্ট পেত, মানে সমস্ত মুক্তিযোদ্ধা, ওমেন রিজার্ভেশন, ব্যাকওয়ার্ড ক্লাস সমস্ত কিছু কাটছাট করে জেনারেল ক্যান্ডিডেটরা ওখানে মাত্র 66% পেত। 2018 সালে শেখ হাসিনা এটাকে বন্ধ করে দিয়েছিলেন, দিয়ে সুপ্রিম কোর্টের হাতে চলে গেছিল। সুপ্রিম কোর্ট ওখান থেকে রায় দিয়েছিল যে আবার ওই কোটাটা চালু করা হলো। ঠিক আছে, ওটার জন্যই 2024 জুলাই মাসে 14 তারিখ থেকে পুরো বাংলাদেশ একদম পুরো উত্তাল। তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকে ইউটিউবে কি পরিমাণ ধ্বংসলীলা বাংলাদেশে চলেছে। ঠিক আছে, কাঁদুনে গ্যাস, নাইট্রাস অক্সাইড সমস্ত কিছু ছোড়া হয়েছে। ইভেন শুট আউটেরও অর্ডার দেওয়া হয়েছিল। ইট বৃষ্টি, গুলি বৃষ্টিও চলছিলই। তুমি ভাবতে পারছো 100 জনের উপরে মারা গেছে, এটা কিন্তু আমরা জানতে পারছি, কিন্তু তোমরা সবাই জানো যে সরকার অ্যাকচুয়াল যেটা মৃত্যুর রেট হয় ওটাই কিন্তু প্রকাশ্যে আনে না। ঠিক আছে, দেখো এত কিছু ঝামেলা কেন হলো? কারণ শেখ হাসিনা যখনই সুপ্রিম কোর্ট যখনই রায় দিয়ে দিল যে মুক্তিযোদ্ধাদের কোটা 30%ই থাকবে, কোনো কম হবে না, কিছু হবে না, তখন থেকেই এটা ঝামেলা শুরু হলো। যে শেখ হাসিনা আরও একটা বক্তব্য বলে দিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না। তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? রাজাকার কারা? রাজাকার হচ্ছে 1971 সালে যারা মেয়েদের ওপর অকথ্য অত্যাচার করেছিল, রেপ করেছিল, মলেস্ট করেছিল, মেরে দিয়েছিল, মানে ওরা সাপোর্ট করেছিল ওয়েস্ট পাকিস্তানকে, যেটা এখন বর্তমানে পাকিস্তান, ওদেরকে সাপোর্ট করেছিল অনেক রাজাকার। ওটা একটা পুলিশ বাহিনী ছিল। ঠিক আছে, ওরাই ছিল রাজাকার। এই রাজাকারের সংখ্যা ছিল প্রায় ধরে রাখো 25 থেকে 30 হাজার। যখন বাংলাদেশ যখন স্বাধীন হলো, তখন রাজাকারদের খোঁজা হলো শেখ মুজিবুর রহমানের নির্দেশে। ওদেরকে খুঁজে ওদের মধ্যে ধরো যদি 30,000 হয় রাজাকারদের সংখ্যা, রাজাকারদের 25,000 জনকে ক্ষমাও করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে রাজাকারদের যাদের ক্ষমা করে দেওয়া হয়েছিল, নিশ্চয়ই ওদের নাতিপুতিরা এখনো বাংলাদেশে আছে। তো শেখ হাসিনার এই বক্তব্যে, কারণ বেশিরভাগই দেখো মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক কম, মুক্তিযোদ্ধার নাতিপুতির সংখ্যা অনেক কম এখন বাংলাদেশে বর্তমানে। ঠিক আছে, রাজাকারদের সংখ্যাই কিন্তু বেশি। এটা কিন্তু আমি নর্মাল কমন সেন্সেই ভাবো, যদি 1971-এ 30,000 জন রাজাকার ধরা পড়ে, তার মধ্যে 25,000 জনকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, বাকিদেরকে শাস্তি দেওয়া হয়েছিল বা রিহ্যাবে পাঠানো হয়েছিল বা জেলে ছিল ওরা। ঠিক আছে, তার মানে ওদের নাতিপুতিরাই আছে। শেখ হাসিনার এই যে একটা বক্তব্য যে আপনি একটা প্রধানমন্ত্রী হয়ে আপনি এরকম একটা কুরুচিকর মন্তব্য কি করে করতে পারেন যে আমরা কি রাজাকার? তাহলে কি আমরা রাজাকারের নাতিপুতি? তোমরা দেখবে যে ইউটিউবে বেশিরভাগ এখন চলছে আমরা রাজাকার। অবশ্যই ধরো যদি আমার ফ্যামিলি থেকে কেউ ওই রাজাকার পুলিশ বাহিনীর মধ্যে থাকে, আমার ঠাকুরদা, তাহলে সেটা তো অবভিয়াসলি সেটা আমিও তো রাজাকারই হচ্ছি না। অবশ্যই আমার খারাপ লাগা উচিত, কারণ আমার ঠাকুরদা যা করেছিল সেটা আমি কেন ভোগ করবো, তাই না? ওই একটা মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ
একটা প্রধানমন্ত্রীর ইউজ করা একদমই উচিত হয়নি। ওটা নিয়ে মানে ওই বলে না আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল শেখ হাসিনার এই বক্তব্য। আর শেখ হাসিনা এটাও বলে দিয়েছিলেন যে আমি কোনো কোটা তুলবো না, তোমরা যা করছো করে যাও, যা ক্ষতি করছো করে যাও। তো ব্যাস সমস্ত কিছু উত্তাল হয়ে গেল, 100 জন 150 জনের উপরেও স্টুডেন্ট মারা গেল। ঠিক আছে, এখন শেখ হাসিনা মানে কেঁদে কেঁদে একদম চোখের জল ভাসাচ্ছেন, কারণ এত এত দেশের সম্পত্তি নষ্ট হয়েছে। ট্রেন জ্বালিয়েছেন, বাস জ্বালিয়েছে, মেট্রো জ্বালিয়েছে। তোমরা জানোই বাংলাদেশের অবস্থা কি পরিমাণ এখন। ঠিক আছে, মানে যেরকম আমাদের ইন্ডিয়া ওরকম তো বাংলাদেশ নয়। ঠিক আছে, মানে এখন অনেক পিছিয়ে আছে বাংলাদেশ, মানে ঋণ টিন নেওয়ার মতো অবস্থাতেও আছে। তো সেখানে এত ক্ষতি হয়েছে দেশের শুধুমাত্র ওনার একটা বক্তব্য। উনি চাইলে কিন্তু ওই কোটা সিস্টেমটাকে যেভাবে উনি 2018-তে তুলেছিলেন ওভাবে আবার তুলতে পারতেন। সুপ্রিম কোর্ট মানে লাগু করে দিয়েছিল আবার যে হ্যাঁ আবার থাক মুক্তিযোদ্ধার কোটা, কারণ 5 জন মুক্তিযোদ্ধার ফ্যামিলি থেকে 5 জন সুপ্রিম কোর্টের হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, বাংলাদেশ হাইকোর্ট, যে এই কোটাটা থাকবে। ঠিক আছে, তখন ওরা কি করেছিল, সুপ্রিম কোর্টে গেছিলো ওই মামলাটা নিয়ে যে আমরা ওই কোটাটাকে আমরা ফেরত চাই। ব্যাস সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল ঠিক আছে, ফেরত দেওয়া হলো। ওকে, কারণ সুপ্রিম কোর্ট এইসব জিনিসে হস্তক্ষেপ করে না, তোমরা খুব ভালো করেই জানো। আমার এতটা নলেজ নেই ল নিয়ে, যতটুকু আমি রিসার্চ করেছি তো ততটুকুই বললাম। তো তারপর কি হলো যে এখন বর্তমানে সুপ্রিম কোর্ট একদম যখন দেখলো যে খুব মানে অবস্থা খারাপ, কারণ কারফিউ জারি হয়ে গেছিলো গোটা বাংলাদেশে, এত এত মৃত্যু, এত এত দেশের সম্পত্তি নষ্ট, পুরো কারফিউ জারি করে দিয়েছিল শেখ হাসিনার সরকার। তখন সুপ্রিম কোর্ট একদম যে রায়টা দেওয়ার কথা ছিল 7 আগস্ট বা 6 আগস্ট, ওই রায়টা রিসেন্ট দিয়েছে যে মুক্তিযোদ্ধার কোটা 30% থেকে নামিয়ে 5% করা হয়েছে। ওমেনদের জন্য মনে হয় 1% আছে, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এরকম 1%। তো টোটাল থাকলো 7%, মানে 93% এখন জেনারেলরা ভোগ করতে পারবে, যেটা 66% ছিল 2018 থেকে যেটা 66% ছিল, সেটা এখন হচ্ছে 93% জেনারেলরা এখন ভোগ করতে পারবে। ওকে, তো এটা এখন একদম হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে এখন জানি না, বাট এটা সুপ্রিম কোর্টের রায়ের পরে আশা করি সমস্ত কিছু শান্ত হয়ে গেছে। কিন্তু আজকে ইউটিউব খুললেই প্রচুর পরিমাণে বাংলাদেশের ভিডিও, প্রচুর পরিমাণে, আর ওই যে দেশটা তোমার বাপের নাকি কচু ছলা কলা গানটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। ঠিক আছে, গানটা ওই স্টেজেই গাওয়া হয়েছে যখন আন্দোলন হচ্ছিল। আর তোমরা যে মুখগুলো দেখছো বর্তমানে এখন ইউটিউবে, ওরা কিন্তু অনেকেই মারা গেছে। একটা ছেলে দেখবে, একটা ছেলে এরকম হাত করে দাঁড়িয়ে আছে, ওকে ঢিল মারা হয়েছে, ও কিন্তু শুট করা হয়েছে, ওকেও কিন্তু মারা গেছে। ঠিক আছে, একটা মেয়ে বসে বসে গান গাইছিল, ওকেও কিন্তু মারা হয়েছে, গুলি খেয়ে মারা গেছে ওই মেয়েটা। তো ধরে রাখো 150 জানা যাচ্ছে 150 মারা গেছে, বাট আরও বেশি মারা গেছে। ঠিক আছে, তো 2018-তে যেটা বললাম, 2018-তে শেখ হাসিনা কোটাটাকে তুলে দিয়েছিলেন, কিন্তু 2024-এ আবার ওই সুপ্রিম কোর্ট রায় দিল যে কোটা থাকবে। ওটার জন্য আন্দোলন শুরু হলো, আবার সুপ্রিম কোর্ট রায় দিল যে কোটাটাকে পুরো নামিয়ে দেওয়া হলো, কোটা সংস্কার করা হলো। ঠিক আছে, কোটাটাকে মানে পুরোপুরি হাটিয়ে দেওয়া হলো না, কারণ অবভিয়াসলি মুক্তিযোদ্ধাদের কন্ট্রিবিউশন অবভিয়াসলি আছে। 1971 সালে মুক্তিযোদ্ধারা না থাকলে যে পরিমাণ মার্ডার হয়েছিল 1971 সালে, আমার সাবজেক্টটা বেঙ্গলি ছিল, তো আমি যখন পূর্ব পশ্চিম এপার ওপার বাংলাগুলো পড়লাম, তখন আমার মানে কি বলবো, গায়ে পুরো একদম রোম খাড়া হয়ে গেছিলো যে এত মানে বিভিন্ন ধরো যারা আন্দোলনের সঙ্গে ছিল ওদেরকে এক রাতের মধ্যে গলা কেটে হত্যা করা হয়েছিল। 1 কোটির ওপরে যারা আন্দোলন করতে গিয়েছিল ওদেরকে ডাকা হলো, চলো মিছিল আছে, দিয়ে পুরো একদম গলা কেটে ওদেরকে হত্যা করা হলো। ঠিক আছে, পালিয়ে এসেছিল। তোমরা এখন দেখছো খুব একটা রেয়ার একটা ভিডিও বেরোচ্ছে 1971 সালের, যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কিভাবে পালিয়ে আসছে, হাতে একটা কিছু মানে বাটি একটা কিছু নিয়ে আসার ওরা টাইম পায়নি, জাস্ট বাচ্চা কোলে করে কোনোরকম ওরা ইন্ডিয়াতে পালিয়ে এসেছিল। মানে কি পরিমাণ টর্চার করেছিল বর্তমানে যারা হচ্ছে ওয়েস্ট পাকিস্তানের যারা ছিলেন, কি বলবো, আর্মি বাহিনী বা পুলিশ বাহিনী ছিল, ওরা কি পরিমাণ অত্যাচার করেছিল শুধুমাত্র কেন, কারণ এখানকার 70% ছিল বাংলাভাষী মানুষ আর অনলি 30% ছিল উর্দুভাষী মানুষ। কিন্তু পাকিস্তান থেকে তখন চেষ্টা করা হয়েছিল যে পুরোটাকেই উর্দু করা হবে, উর্দুই হবে মাতৃভাষা, কিন্তু মাতৃভাষা আন্দোলনের দাবিতে যে বাংলা হবে আমাদের মাতৃভাষা, কারণ আমরা বাংলাতে কথা বলি। তোমরা হচ্ছে অতুল প্রসাদের একটা গান আছে না, যে বাংলায় গান গাই মোরা, বাংলায় গান গাই মোরা, বাংলায় বাঁচি, ওই গানটা তোমরা শোনো, মানে পুরো ফিল করতে পারবে জিনিসটাকে, যে সেই টাইমে একটা ভাষার জন্য কি পরিমাণ লড়াই হয়েছিল। কারণ দেখো, তখন যদি ওরা উর্দু ভাষাটাকে মেনে নিত
তাহলে পাকিস্তানের আর্মি, পাকিস্তানের যে পুলিশ প্রচুর ওদেরকে টর্চার করতো। উর্দু ভাষাটাই তো থাকতো, কিন্তু আরও ওরা টর্চার হতো। ওরা একটা স্বাধীন রাষ্ট্র কোনোদিনই হতে পারতো না। ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান দুটো কিন্তু তখন একসঙ্গে ছিল, ঠিক আছে? তখন ওটা পাকিস্তান নাম ছিল। ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান মেরেছিল পাকিস্তান, ওকে? কিন্তু তারপর কি হলো, 1971 সালে ওরা বললো যে আমরা আলাদা হব, আমাদের বেশিরভাগই মাতৃভাষা হচ্ছে বাংলা, আমরা আলাদা হব। তো যেহেতু 70% ভোট ছিল শেখ মুজিবুর রহমান তখন জিতে গেলেন, আওয়ামী লীগ বা কিছু একটা। তো উনি একদম পুরো মুক্তিযোদ্ধাদের তখন আন্দোলন শুরু হলো, তারা স্বাধীনতা লাভ করলেন মুক্তিযোদ্ধাদের দিয়ে। 1971 সাল তোমরা জানো 21শে ফেব্রুয়ারি, ওই জন্য মাতৃভাষা দিবস পালন করা হয়, কারণ তখনও একই জিনিস হয়েছিল। ঢাকা ইউনিভার্সিটিতে মানে প্রায় 200-300 স্টুডেন্ট মারা গেছিলো তখন। আর এটাও সেম 2024-এও দেখো তোমরা প্রায় দেখাচ্ছে 150-150 ক্রস করে গেছে হয়তো। তো যতটুকু আমার নলেজে হলো বা যতটুকু আমি এক্সপ্লেন করতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, subscribe to my channel, bye.